আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কি ফিরে আসার সময় হয়ে গেছে? এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই হয়, যেহেতু বর্তমান বাংলাদেশের একটা ক্লান্তিকাল এবং তার সাথে সাথে বিজয়ের মাস চলতেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজনীতিতে যে সমস্ত চলমান ঘটনা প্রবাহ, সকল কিছু দেখে এইটা নিয়ে আলোচনা করতে হবে। এই বিষয়টা নিয়ে আলোচনার মধ্যেই আমরা বুঝতে পারবো এবং আমরা নিরূপণ করতে পারবো যে আদৌ তার ফিরে আসার সময় হয়েছে কিনা। সবচেয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে, একটা সুবিধাজনক অবস্থানে আমরা যাইতে পারছি এই জন্য যে শেখ হাসিনা তিনি দেশে ফিরে আসা বা ভারতে অবস্থান করতেছেন, কতদিন করবেন, কিভাবে করতেছেন, সকল কিছু খুবই সংক্ষেপে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন, যেটা ইতিমধ্যেই আপনারা হয়তো বা জানতে পেরেছেন। আমি সেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনার পরিপ্রেক্ষিতে বা তার প্রশ্নের জবাবের ধারাবাহিকতা আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে দেই যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি যে ভারতে গেছেন, সেই ভারতে তিনি বাংলাদেশে যদিও ওই আওয়ামী বিরোধী বা বাংলাদেশ বিরোধী যারা আছেন তারা নানানভাবে বলেন যে তিনি পালাইছেন, তিনি লুকায়ে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষের যে ঘটনাটা ঘটছে আমাদের চোখের সামনেই তো ঘটছে, আমরা তো দেখছি 2024 সালের 5ই আগস্ট তিনি কিভাবে ভারতে গেলেন। এক নম্বর হলো তিনি বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে, ভারতের রাষ্ট্রের পক্ষ থেকে, মানে দুইটা রাষ্ট্রের সম্মতিক্রমে কিন্তু তিনি ভারতে গেছেন। তিনি রাষ্ট্রীয়ভাবেই কিন্তু সেখানে আশ্রয়প্রাপ্ত হয়েছেন। এটার মানে প্রমাণ হিসাবে আমরা এক কথায় বলতে পারি যে যখন শেখ হাসিনা ভারতে গেলেন তারপর দিনই ভারতের পার্লামেন্টে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কথা উঠছে যে তাকে অতি শর্ট সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন কোনো এক ব্যক্তি, আপনি যদি ব্যক্তি হিসেবে ধরেন বা একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে ধরেন, যাই ধরেন না কেন, তাকে আশ্রয় দেওয়া হয়েছে, সেইটা ওই রাষ্ট্রের পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। তার মানে কি রাষ্ট্রীয়ভাবে। এটা কিন্তু যে শুধু সরকার দলীয়, মানে সরকারের যে দল, রাজনৈতিক দল আছেন তারা নয়, সমগ্র মানে ওই যে ভারত যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের সমস্ত জনগণ, সরকার দল, বিরোধী দল, সকল রাজনৈতিক সবার সম্মতিক্রমেই তিনি কিন্তু ওখানে আশ্রয়প্রাপ্ত আছেন। এই বিষয়ে ভারত তার অবস্থানও পরিষ্কার করছেন খুবই সুন্দরভাবে। সম্প্রতি দেখেন, আমি যদি নিউজটা ছোট্ট করে আপনাদেরকে বলি, ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এর সাংবাদিক জানতে চেয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে, শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা থাকতে পারবেন ভারতে? মানে জয়শঙ্করের কাছে প্রশ্নটা হলো এই ছোট্ট একটা লাইন, শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা থাকতে পারেন ভারতে? এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জবাব দেন, আচ্ছা সেটি তো একেবারে ভিন্ন বিষয়, তাই না? মানে ওই যে আলোচনা হইতেছে, সে আলোচনার যে মূল বিষয়, সেই বিষয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা পড়ে না। সেজন্য তিনি প্রথমে বললেন, ও আচ্ছা এটি তো ভিন্ন বিষয়। তারপর তিনি বললেন তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। তিনি বলতে শেখ হাসিনা কথা বলতেছেন যে তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আর আমার মনে হয় সেই পরিস্থিতি, মানে এস জয়শঙ্করের কাছে মনে হইতেছে সেই পরিস্থিতি তার পরবর্তী অবস্থার উপর প্রভাব ফেলছে, মানে এখনও ফেলতেছে। তিনি যে পরিবেশ পরিস্থিতির কারণে ভারতে আশ্রয় নিয়েছেন, সেই পরিস্থিতি এখনও প্রভাব ফেলতেছে তার পরবর্তী অবস্থার উপর। তিনি কি ভারতে থাকবেন না, কোথায় যাবেন, বাংলাদেশে আসবেন, এটা। তারপরে তিনি যে কথাটা বলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে শেষ পর্যন্ত এস জয়শঙ্কর বলতেছেন, তবে শেষ পর্যন্ত থাকা না থাকার বিষয়টি বা থাকা না থাকার সিদ্ধান্তটা তার উপর। এই যে শেষের লাইনটা তিনি বললেন যে তবে শেষ পর্যন্ত
থাকা না থাকা বিষয়টি সিদ্ধান্তটা তার উপর, শেখ হাসিনার উপর। অর্থাৎ শেখ হাসিনা তিনি ভারতে থাকবেন কি থাকবেন না, অন্য কোনো দেশে যাবেন কি যাবেন না, তিনি বাংলাদেশে আসবেন কি আসবেন না, বা কখন আসবেন, তিনি ভারতে কতদিন থাকবেন, সমস্ত কিছু পরিশেষে গিয়ে দাঁড়াইল কি তার উপর, অর্থাৎ শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যেটা মনে করেন সেটাই হবে। অর্থাৎ ভারত এখানে স্পষ্ট ভাষায় সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে শেখ হাসিনাকে তারা একটা ওপেন সার্টিফিকেট দিয়ে দিলেন বলতে দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, আপনি একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের কাছে আশ্রয় চেয়েছিলেন, আমরা আশ্রয় দিয়েছি সর্বভারতের সম্মতিক্রমে। এখন আপনার উপর নির্ভর করতেছে আপনি কি করবেন। আপনি কি এখানেই থাকবেন, বাংলাদেশে যাবেন, আপনি কতদিন থাকবেন, নাকি অন্য কোনো রাষ্ট্রে যাবেন, সমস্ত কিছু আপনার উপর। তার মানে কি এই স্বাধীনতাটা শেখ হাসিনার আছে, এক নাম্বার। এখন এই ধারাবাহিকতায় এই আলোচনা, এই যে একটা তথ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে দিলেন, এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমাদেরকে আলোচনার মাধ্যমে বের করে আনতে হবে যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময় হয়েছে কিনা। যেহেতু সিদ্ধান্তটা শেখ হাসিনার উপরই, ভারতের উপর না। তার মানে কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকার বরাবর যে চিঠি দেওয়া হয়েছে, অতীতে দেওয়া হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে, সেই রায় ঘোষণা হওয়ার পরেও চিঠি দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। যেহেতু তিনি রাষ্ট্রীয়ভাবে সেখানে আছেন, সেহেতু রাষ্ট্রীয়ভাবেই চিঠির আদান প্রদান হচ্ছে। এখন যখন ভারত বলতেছে যে এইটা তো আমাদের কোনো বিষয় না, এটা হলো তারই বিষয়, তিনি আছেন, তার মানে কি তিনি যতদিন থাকতে চান থাকতে পারবেন, তিনি যদি বলেন যে না আমি থাকবো না, তিনি চলে যেতে পারেন। এটা সমস্ত কিছু তার উপরই বর্তায় বা তার সিদ্ধান্তের উপরই বর্তায়। সেহেতু আমরা এখন খুব সহজেই হিসাবটা বের করতে পারবো যে তার ফিরে আসার সময়টা হয়েছে কিনা। এখন দেখেন, আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে একটু তাকান, সেই হৃদয়ের কথা সম্ভবত ছবিটির নাম, রিয়াজ শাবনূরের ছবি, সেই ছবিতে একটা গান আছে যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। সেই গানের ধারাবাহিকতা আমরা একটু খোঁজার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতিটাও আমার দেখা, আমার বিশ্লেষণে যতটুকু আমি বুঝতে পারছি, দেখতে পারতেছি, সম্পর্কটা বদলে গেছে একটি পলকে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে যাদের সর্বোচ্চ ভালো জায়গায় থাকার কথা ছিল রাজনৈতিকভাবে, হ্যাঁ, তারা গত 14 মাস, 14.5 মাস বা 15 মাস সে অবস্থানেই ছিলেন। কিন্তু গত 1 মাস যাবৎ তাদের অবস্থানটা এখনকার পরিস্থিতি অনুযায়ী আওয়ামী লীগের অবস্থানের চেয়েও নিম্নগামী বলেই মনে করতেছেন যারা রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক আছেন। এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে তারপরে দেখেন বর্তমানে কি ডিসেম্বর মাস, আজকে আমি ভিডিও করতেছি 2025 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে। এখন ডিসেম্বর মাস সম্পর্কে আমরা জানি, নতুন করে বলার কিছু নেই, আমাদের বিজয়ের মাস, আমরা বিজয় অর্জন করছিলাম। কিন্তু এই ডিসেম্বর মাসটা, এই বিজয়ের মাসটা কেন যেন চারিদিকে শুধু পরাজিতদের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা। পরাজিতরা খুবই সাহসিকতার সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা 53 বছর ধরে জমে থাকা কথাগুলোর তারা বহিঃপ্রকাশ ঘটাইতেছে, তাও আবার ন্যাশনাল টেলিভিশনের সেটে বসে, জাতীয় টেলিভিশনের সেটে বসে তারা তাদের মনের ভাবগুলো প্রকাশ করতেছে যে তারা এই 53 বছর কিভাবে অতিক্রম করছে। তারা তো আদৌ মেনে নিতে পারে নাই। তারা তো এখন এমনও বলে যে সেটা মুক্তিযুদ্ধ ছিল না। একজন তো বলেই ফেলাইছেন যে সেটা, একজন আপনার বিসিএস পরীক্ষাতে প্রশ্ন আসছে যেটা নাকি প্রতিরোধ যুদ্ধ ছিল, মানে মুক্তিযুদ্ধ ছিল না। অনেকে বলতেছেন সহস্রাধিক, মানে শত শত মানুষ মারা গেছেন, অথচ সত্য ঘটনা লক্ষ লক্ষ। মানে এই বিষয়ে আমি তর্কে যাব না, কিন্তু এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলি। আমি এই বিষয়ে কয়েকজনের মতামত নিলাম। সাধারণ মানুষ তারা এই বিষয়টাতে কি
ভাবে নিতেছেন এবং এই বিষয়টা সম্পর্কে তারা মানে ভাবতেছেন কিভাবে। তাদের মতামত, তাদের বক্তব্য অনুযায়ী আমি যতটুকু বুঝতে পারলাম, তারা বলতেছেন যে এই সকল কিছুর প্রয়োজন ছিল, দরকার ছিল। কেন? এই জন্য দরকার ছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বারবার বক্তব্যের মাঝে বলতে চেয়েছেন, বলেছেন যে তারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার একমাত্র ধারক বাহক, যেটাকে যখন তারা দেশবিরোধী বক্তব্য দিতে পারে নাই, মানে ৭১-এ পরাজিত শক্তিরা, তখন তো আর ওইভাবে প্রকাশ্যে বলতে পারে নাই। তখন তারা বলছে যে এই দেখো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে রাজনীতি করতেছে, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এখন তারা প্রকাশ্যে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী বক্তব্য দিতেছেন। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা আছেন, তারা কিন্তু খুবই ভালোভাবে বুঝতেছেন যে আদৌ আওয়ামী লীগের সেই বক্তব্যগুলো, শেখ হাসিনার সেই বক্তব্যগুলো সঠিক ছিল। কারণ এখন তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, শেখ হাসিনা বা আওয়ামী লীগই একমাত্র ধারক বাহক। এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, যেভাবে ভূপতিত করা হচ্ছে, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কাউন্টার বক্তব্য বা এগুলোকে প্রতিরোধ করা, প্রতিবাদ করার মতো রাজনৈতিক দল এখন তো আর কাউকে দেখা যাচ্ছে না। তাহলে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ প্রকৃতপক্ষেই বাংলাদেশ ঝুঁকিতে পড়ে যায়, স্বাধীনতা ঝুঁকিতে পড়ে যায়, মুক্তিযুদ্ধ ঝুঁকিতে পড়ে যায়। যেইটা মীমাংসিত সত্য সেটাই আজকে ঝুঁকিতে পড়ে যায়। তাহলে তো সেই কথাগুলো সত্য। এই রেফারেন্সগুলো টেনে সাধারণ মানুষ এখন বলা বলি শুরু করছে যে এগুলো প্রয়োজন ছিল এবং আরও একটু প্রয়োজন আছে খুব ভালোভাবে এই বাঙালিদের বোঝার জন্য যে এই বাংলাদেশে স্বাধীনতাকে রক্ষা করতে হলে, অক্ষুণ্ণ রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নাই। যেমন ধরেন একজন আওয়ামী বিরোধী একজন রাজনৈতিক দল, মানে বাংলাদেশের রাজনীতিটা তো এরকম, একটা দল আর একটা দলকে দেখতে পারে না। যে দলটাকে আওয়ামী লীগবিহীন বাংলাদেশের স্বাধীনতাকামী বা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষগুলো সেই রাজনৈতিক দলকে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করছেন, সেই রাজনৈতিক দলটার কার্যকলাপ, সেই রাজনৈতিক দলটার যে বর্তমানে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু অলরেডি সাধারণ মানুষের কাছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ যে এমন কেন তারা করতেছে। তারা কি ক্ষমতার জন্য এগুলো করতেছে? একজন নেতা তো বলেই ফেলালেন যে দেশবিরোধী রাজাকার আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। তার মানে কি? এটা প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগই ঠিক ছিল। এই সকল কিছু আমার মনে হয়, আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তিতে যতটুকু খুঁজে পাই, যে এখনও বোধ হয় কিছু সময় বাকি আছে শেখ হাসিনার ফিরে আসার। শেখ হাসিনা ফিরে আসার সময় পরিপূর্ণ এখনও হয় নাই। কারণ এই বাংলাদেশের মানুষদেরকে বুঝতে হবে যে স্বাধীনতা, সংবিধান রক্ষার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে প্রয়োজন। তাছাড়া এই দেশে এখনও অনেক স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সেই সময়ের গণহত্যার সহযোগী রাজনৈতিক দল রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে যারা গণহত্যার সহযোগিতা করছে, তারা এখনও সেই আদর্শ ধারণ করে রাজনীতি করতেছে। এটা আরও স্পষ্টভাবে বোঝার জন্য আরও কিছু সময় শেখ হাসিনার নেওয়া উচিত বলেই দেশের সাধারণ মানুষ মনে করতেছে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।